কম বেশি দেখা যায় যে ইংল্যান্ড দলটাকে নিয়ে সবসময় একটু বেশি মাতামাতি হয়। তো কিন্তু এবার মনে হচ্ছে যে একটু ব্যতিক্রম। ইংলিশ টিমটাকে নিয়ে খুব একটা মাতামাতি আমার চোখে পড়ছে না। এটার কারণ হতে পারে সেটা তো আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না। তবে আমার মনে হয় যে ইংল্যান্ড নিয়ে কিছু কথা বলা উচিত। তো এই ভিডিওতে ইংল্যান্ড নিয়েই কথা বলবো। তাদের বিশ্বকাপ জার্নি কেমন হতে পারে আর তাদের যে স্কোয়াড সেটা কেমন হলো তা নিয়ে কথা বলবো। ইংল্যান্ডের যে দল তাতে অর্থাৎ যে স্কোয়াড ঘোষণা করেছে তাদের কোচ টমাস টুখেল, তাতে দেখা যাচ্ছে যে তিনি জিকে হিসেবে জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন এবং জেমস ফোর্ডকে নিয়েছেন। জেমস ফোর্ড বা হেন্ডারসন কেমন সে সম্পর্কে আমি জানি না, তবে ইংল্যান্ডের গোলটা পিকফোর্ডই সামলাবেন। পিকফোর্ড অনেকদিন ধরে ইংল্যান্ডের 1 নম্বর জিকে হিসেবে খেলে আসছেন এবং পারফর্মও সন্তোষজনক। তো এই আর কি। আর ডিফেন্স লাইনে একটা নিয়ে সবার মধ্যে মোটামুটি ফ্যানদের মধ্যে হাহাকার চলছে যে আর্নল্ড কেন কেন হয়নি। আর্নল্ডের এই সিজনটা খুব একটা ভালো গিয়েছে বলা চলে না ক্লাব লেভেলে। সেটা হচ্ছে সে ইনজুর ছিল বেশ কিছু ম্যাচে, এই কারণে মাঠে নামতে পারেনি এবং রিয়ালের হয়ে প্রথম মৌসুম বলা চলে যে ওভারঅল খুব একটা ভালো গিয়েছে সেটা বলা যায় না, তবে একেবারে খারাপও গিয়েছে সেটাও বলা যাচ্ছে না। যতটুকু খেলেছে মোটামুটি ভালোই খেলেছে বলে আমার মনে হয়, এই আর কি। কিন্তু তারপরও টুখেল তাকে দলে রাখেননি। অথচ আর্নল্ডের যে খেলার ধরন, আর্নল্ডের মাঠে থাকা মানে মানে অ্যাটাকিং এ একটা আলাদা একটা মোমেন্টাম পাওয়া, এতে আর কি পাওয়ার সুযোগ থাকে দলের। কারণ আর্নল্ডের যে অ্যাটাকিং মাইন্ডেড খেলা, অ্যাগ্রেসিভ মাইন্ডেড খেলা, এটা টিমে একটা অ্যাটাকিং এর জন্য এক্সট্রা লেয়ার তৈরি করে। আর তাছাড়া তার যে লং বল প্রোভাইড করার অ্যাবিলিটি, এটা তো অনন্য। তার ক্যারিয়ার স্ট্যাটস দেখা যায় যে তার যে অ্যাসিস্ট সংখ্যা সেটাও অবিশ্বাস্য। অনেক মিডফিল্ডারেরও এত অ্যাসিস্ট নেই পুরো ক্যারিয়ারে। তো তারপরও তার না থাকাটা বলা চলে যে হতাশাজনক। এখন আসলে কোচ কাকে নেবে না নেবে সেই স্বাধীনতা কোচকে দিতে হয়, আর কোচ তার গেম প্ল্যান অনুসারে প্লেয়ার নেওয়ার চেষ্টা করেন সাধারণত। ব্যক্তিগত ইগো বা অন্য কিছু থাকলে সেটা ভিন্ন বিষয়। সেটা থাকলে অনেক সময় এটার কারণে অনেক সময় অনেক প্লেয়ার চান্স পায় না, কোচের সাথে মনোমালিন্য বা এরকম বিষয়ে। তো আর্নল্ডকে কি কারণে টুখেল বাদ দিয়েছে টুখেলই বলতে পারবে, এই আর কি। তবে সে যাদেরকে নিয়েছে তার মধ্যে ডিফেন্স লাইনে রিস জেমস আছে। রিস জেমস মোটামুটি যেভাবে খেলে, আর্নল্ডের যে খেলার ধরন বা আর্নল্ড যেটা করতে পারতো, রিস জেমস মোটামুটি কিছুটা হলেও সেটা কভার আপ করতে পারবে বলে আমার মনে হয়, কভার করতে পারবে। তবে রিস জেমসেরও যে চেলসির হয়ে খুব ভালো মৌসুম কেটেছে সেটাও বলা যাচ্ছে না। আসলে চেলসি ক্লাবে তো ওভারঅল খুব একটা ভালো পারফর্মিং মৌসুমই করেনি, তাই রিস জেমস কেমন খেলেছে সেটাও মানে সেভাবে আসলে সবাই খেয়াল করেনি। যারা একদম ক্রিটিক্যাল ফুটবল বোদ্ধা তারা ভালো বলতে পারবে। তবে রিস জেমস হয়তো মোটামুটি কাভার করতে পারবে তার এটা। টুকেল হয়তো এই বিবেচনায় আর্নল্ডকে রাখেনি, কারণ অতিরিক্ত অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার দলে থাকলেও আবার সমস্যা আছে। সবকিছু সেট আপ করেই আসলে স্কোয়াড সাজানোর চেষ্টা করা হয়, মানে সব পরিস্থিতিতে যাতে মানে সেই রকম যে সেই সব কিছু বিবেচনা করে আসলে স্কোয়াড সিলেক্টের চেষ্টা করেন এতে কোচটা, এই আর কি। তো রিস জেমস আছে, এসডি কনসা আছে, যে তারপরে জেরেল কোয়ানসা, জন স্টোনস আছে, মার্কো হিপ, জন বার্ন, নিকো রিলি, তারপরে জেড স্পেন্সটিনো, লিব্রামেন্টো। এগুলো হচ্ছে ডিফেন্স লাইনে যে নামগুলো আছে বিশ্বকাপ স্কোয়াডে সেটা। তো এর মধ্যে জন স্টোনসের স্কোয়াডে থাকাটাও অনেকে অবাক করেছে, কারণ জন স্টোনসের সিজনটা খুব একটা ভালো যায়নি সিটির হয়ে। সে অনেকটাই বলা চলে সিজনের অনেক সময় ধরে বেঞ্চ গরম করেছে, তারপরে তাকে দলে রেখেছে টুকেল। এটা অবাক করার বিষয় মোটামুটি। তো মিডে যেটা আছে ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, কোবি মাইনো, জর্ডান হেন্ডারসন, তারপরে মর্গান রজার্স, জুড বেলিংহাম, তারপরে অ্যাবেরেচি এটা আর কি। এই 7জন মিডফিল্ডার নিয়ে সে বিশ্বকাপে যাচ্ছে। 7জন বিশ্বকাপ যে মিডফিল্ডার, এটার মধ্যে ডেকলান রাইস এবং জুড বেলিংহাম, কোবি মাইনো, এটা আমার মনে হয় যে সম্ভাব্য
তিনটি নাম যে তারা প্রথম একাদশে থাকতে পারে, অর্থাৎ এই তিনজনের প্রথম একাদশে বেশিরভাগ ম্যাচে থাকার জোরালো সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। এর মধ্যে জুড বেলিংহাম যে খেলাটা খেলে সেটা হচ্ছে, জুড বেলিংহাম কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডার হলেও তার একটা বিষয় হচ্ছে বক্সে তার উপস্থিতিটা মানে টিমের আলাদা অন্য একটা মোমেন্ট করতে পারে, এক্সট্রা কিছু যোগ করে। এটা আমরা রিয়ালের হয়ে যখন খেলেছে সেটাও দেখছি, এবং ইউরোতেও গত ইউরোর ফাইনাল পর্যন্ত যে ইংল্যান্ড গিয়েছে তাতে জুড বেলিংহামের ভালো অবদান ছিল, এবং ফাইনালও সে বেশ ভালো একটি পাস প্রোভাইড করেছিল, কিন্তু সেটি যদি গোলে কনভার্ট হতো তাহলে মানে সে কিংবদন্তির লেভেলে চলে যেত ইংল্যান্ডের হয়ে। কিন্তু আনফরচুনেটলি মানে গোলে কনভার্ট না হওয়ার কারণে হয়েছে আর কি, মানে ইংল্যান্ড চ্যাম্পিয়ন তো হতে পারেনি। যদি গোলে কনভার্ট হতো এবং চ্যাম্পিয়ন হতো তাহলে সে কিংবদন্তি লেভেলে চলে যেত, এই আর কি। এছাড়াও সে বেশ ভালো একটি গোল করেছিল বাইসাইকেল কিকে, আমার মনে আছে, সে এতে গ্রুপ স্টেজে সম্ভবত বা এতে। তো জুড বেলিংহাম পরীক্ষিত নাম, ডেকলান রাইসও পরীক্ষিত নাম, আর কোবি মাইনো আছে। এই তিনজনের সম্ভাবনা বেশি, যেটা বললাম এটা আমার মনে হয়। এবার বাকিটা খেলা মাঠে গড়ালে বলা যাবে। আর ফরওয়ার্ড লাইনে যারা আছে, বুকায়ো সাকা, তারপরে অ্যান্থনি গর্ডন, তারপরে হচ্ছে ওলি অ্যান্ড ওয়াটকিন্স, তারপরে ইভান টনি, ননি মাদুয়েকে, রাশফোর্ড এবং হ্যারি কেন। তো এদের মধ্যে এত না, 7জন যে ফরওয়ার্ড, এদের মধ্যে এই বুকায়ো সাকা, তারপরে রাশফোর্ড এবং হ্যারি কেন, এরা এই তিনজন মাঠে থাকবে বলে, অর্থাৎ প্রথম একাদশে থাকবে বলে আমার মনে হয়, যদি খুব একটা মানে কাটছাট না হয় আর কি। একাদশ নিয়ে যদি খুব বেশি কাটাছেড়া না হয় তাহলে এই তিনজনই থাকবে আমার মনে হয়। তবে এই অ্যাটাকিং লাইনেও একটি নাম নিয়ে মোটামুটি যারা ফুটবল ফলো করেন তাদের মধ্যে হাহাকার আছে, সেটা হচ্ছে ফিল ফোডেন। ফিল ফোডেন কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার বলা চলে, অর্থাৎ যে কোনো মোমেন্টে খেলার যে মোড় ঘুরিয়ে দিতে পারার ক্যাপাবিলিটি, এটা খুব কম প্লেয়ারের মধ্যে থাকে। ফিল ফোডেন হচ্ছে সেই রকম একজন প্লেয়ার। তাকে না নিয়ে বিশ্বকাপে যাওয়াটা আসলে একদিক থেকে দুঃখজনকই বলা চলে ফ্যানদের জন্য। তো আসলে কি করা, কোচের সম্ভাব্য যে সেরা একাদশ বেছে নেন নিজের পছন্দ অনুসারে, সেটাই হচ্ছে বিষয়, আর সবাইকে সেটা মেনে নিতেও হয়। এখন এটা দিয়ে কোচ যদি সফল হন তো ভালো, না সফল হলে তো সমালোচনার তীরও তাকেই হজম করতে হয়। তো এখন ইংল্যান্ড আসলে বিশ্বকাপে কেমন করতে পারে, ইংল্যান্ডের যে কোচের যে খেলার ধরন, টমাস টুখেলের যে অতীত রেকর্ড দেখা যায় যে লিগের জন্য, অর্থাৎ ক্লাবে সে এতদিন ধরে ক্লাবকে কোচিং করেছে, সে কিন্তু ক্লাবে লিগ জেতানোর জন্য যে সেটাতে সে খুব একটা ভালো নয় যেটা দেখেছি। সে শর্ট টার্ম টুর্নামেন্ট, অর্থাৎ যেমন চ্যাম্পিয়ন্স লিগে 13টি ম্যাচ খেলতে হয় ফাইনাল পর্যন্ত গেলে, 13টি পর্যন্ত ম্যাচ খেলতে হতো, এখন হয়তো 14-15টি ম্যাচ খেলতে হচ্ছে। তো এটা একটা বিষয়, এগুলোতে ভরা বা যে ঘরে মানে আমাদের ইংল্যান্ডের এফএ কাপ, তারপরে জার্মানির ডিএফবি পোকাল, এই টাইপের যে টুর্নামেন্ট গুলো শর্ট টার্ম টুর্নামেন্ট, অর্থাৎ কয়েকটি ম্যাচ নিয়ে হয়, এই টুর্নামেন্ট গুলোতে সে ভালো করে সাধারণত। তো ওই হিসেবে বলা চলে বিশ্বকাপও মোটামুটি সিমিলারই, 8 ম্যাচের টুর্নামেন্ট হবে। তো ইংল্যান্ড ভালো করার সম্ভাবনা আছে যদি যে গেম প্ল্যান এবং যেটা যে টিম সেটআপ, টিম যদি সেটা করতে পারে, মানিয়ে নিতে পারে এবং মাঠে সেটা বাস্তবায়ন করতে পারে তার গেম প্ল্যান ঠিকভাবে, তাহলে গেম প্ল্যান যদি বাস্তবায়ন করতে পারে তাহলে বলা যায় ইংল্যান্ড ভালো করে। এবং চ্যাম্পিয়ন হবে কিনা সেটা তো আসলে বলাটা মুশকিল, তবে ইংল্যান্ড সেমিতে যাওয়ার মতো দল, যে দলটা ইংল্যান্ড এর এত দেখা যাচ্ছে স্কোয়াডটা ইংল্যান্ডের দেখছি আমি, আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড সেমিতে যেতে পারে। বাকিটা আসলে পরে বলা যাবে, এই আর কি। এখন দেখা যাক ইংল্যান্ড কেমন খেলে। তবে গ্যারেথ সাউথগেটের আন্ডারে যে ইংল্যান্ড যে অতিরক্ষণাত্মক ফুটবল খেলতো, দেশমের ক্ষেত্রে আমি ফ্রান্সকে নিয়ে যখন ভিডিও করেছিলাম বলেছিলাম যে দেশম হচ্ছে নিজের যে রসদ ছিল সেটাকে ঠিকভাবে ইউটিলাইজ করে না, এটা নিয়ে ফ্যানদের একটা অভিযোগ আছে। গ্যারেথ সাউথগেটও সেম প্রোফাইলের কোচ ছিল প্রায়, যে মানে নিজের যে রসদ ছিল সেটা পুরোপুরি ইউটিলাইজ করার চেষ্টা করতো না।
এটা একটা বিষয়। কিন্তু টুখেল কিন্তু ওই রকম কোচ নয়। টুখেল কিন্তু মানে তার হাতে যে অস্ত্র আছে সে সবগুলোই ব্যবহার করার চেষ্টা করবে, এটা একটা বিষয় আছে। তো যাদেরকে নিয়েছে তারা যদি কোচের কোচের প্ল্যানের সাথে মানিয়ে নিতে পারে এবং মাঠে যদি ঠিকভাবে খেলতে পারে, ইংল্যান্ড ভালো করবে এটা ধরে নেওয়া যায়। এই আর কি, বাকিটা তো আসলে মাঠে খেলা গড়ালে বলা যাবে। এই আর কি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবাই আমার দা স্পোর্টস ল্যাব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমার ফেসবুক টাইমলাইনে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।